Hello friends, welcome back to my channel. Today I brought in another new video about basic accounting term. So let's start the video without wasting any time. আলোচনা করব সেটা হচ্ছে এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার বলতে তোমরা যেটা বোঝো সেটা হচ্ছে খরচ। তাহলে এখানেও সেটাই বোঝাচ্ছে এক্সপেন্ডিচার মানে কি, পয়সা বেরিয়ে যাওয়া ব্যবসা থেকে। ব্যবসার কোনো খরচ হলে যে পয়সাটা বেরিয়ে যায় তাকে আমরা এক্সপেন্ডিচার বলবো, নর্মাল অর্থে যেটাকে বোঝায়। এবার এক্সপেন্ডিচারকে এখানে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার আর একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। রেভিনিউ মানে কি, মুনাফা জাতীয় খরচ, আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে হচ্ছে মূলধন জাতীয় খরচ। আমরা প্রথমে আলোচনা করব মুনাফা জাতীয় খরচটাকে নিয়ে। এখানে কি বলা হয়েছে, ইট ইজ অ্যান অ্যামাউন্ট পেড অর পেয়েবল the benefit of which is consumed within the current accounting period, that is 1 year. It is called revenue expenditure. তাহলে এটা এখানে কি বলা হলো, এটা হচ্ছে সেই অ্যামাউন্ট যেটা পেড করা হয়েছে বা পেড করা হবে, মানে দেয়া হয়ে গেছে অথবা দেয়া হবে ভবিষ্যতে। দ্য বেনিফিট অফ উইচ ইজ কনজিউম উইদিন দ্য কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ড, যেই সুবিধাটা আমি আমাদের কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ড মানে 1 বছর বলা হচ্ছে, যেটা 1 এপ্রিল থেকে 31 মার্চ হয়, যেটা তোমরা সবাই জানো। সেই কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যে যে সুবিধাটা আমরা নিয়ে নিচ্ছি, তার জন্য যে খরচটা করছি বা তার জন্য যে পেমেন্টটা করছি, তাকে আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার বলছি। ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছ কি কি আছে, রেন্ট পেড অর পেয়েবল। রেন্ট পেড ক্ষেত্রে এটা হচ্ছে কোনো বাড়ি ধরো আমি ভাড়া নিয়েছি, সেই বাড়ির আমি বেনিফিটটা নেওয়ার পর তবেই আমি পেমেন্ট করি। তাহলে কি হচ্ছে, সেখানে কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ডে আমি বেনিফিট নিয়ে নিচ্ছি, তারপরেই পেমেন্ট করছি। এখানে পেড অর পেয়েবল লেখা হয়েছে। একটা জিনিস খেয়াল করবে, পেড মানে পেমেন্ট করা হয়ে গেলেও অথবা পেমেন্ট না করা হলেও কিন্তু এক্সপেন্সেস হিসেবে বলা হবে। আমি আগের ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো, সেখানে আমি বলেছি যে পেমেন্ট হোক অথবা না হোক, বেনিফিট যদি নিয়ে নেওয়া হয় তাহলেই সেটাকে আমরা এক্সপেন্সেস বলবো। সেটাই এখানে দেখানো হয়েছে। যেমন এখানে তাই নিয়ে উদাহরণে বলা হয়েছে যেটা রেন্ট পেড অর পেয়েবল, স্যালারি পেড অফ পেয়েবল, যে কোনো এমপ্লয়ের কাছ থেকে আমি যদি বেনিফিট নিয়ে নিই কারেন্ট অ্যাকাউন্টিং ইয়ারে, তাকে পেমেন্ট করা হোক বা নাই হোক সেটা আমার এক্সপেন্সেস হিসেবে লিপিবদ্ধ হবে। তারপরে ইন্টারেস্ট পেড অর পেয়েবল, তেমনই ওয়েজেস পেড অর পেয়েবল, ইলেকট্রিসিটি বিল পেড অর পেয়েবল, টেলিফোন বিল, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, এই সবগুলোই আমার এক্সপেন্ডিচার হিসেবে, রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে লিপিবদ্ধ করা হবে। রেভিনিউ এক্সপেন্ডিচারের ক্ষেত্রে আরেকটা তোমরা দেখছো যেখানে কারেন্ট ইয়ারটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টার্ম হিসেবে উল্লেখযোগ্য। যে কারেন্ট ইয়ারে আমি যে বেনিফিটটা নিচ্ছি, মানে 1 এপ্রিল থেকে 31 মার্চ অব্দি যে বেনিফিটটা নিচ্ছি, সেটাই আমাদের এক্সপেন্সেস হিসেবে লিপিবদ্ধ হবে। মানে একটা কারেন্ট ইয়ারের মধ্যে যে বেনিফিটটা শেষ হয়ে যাবে, তারপরে আর যাবে না, কারেন্ট ইয়ারের মধ্যেই সেটার আমি বেনিফিট নেব, তারপরে সেটা আর ক্রস করবে না, কারেন্ট ইয়ারের বাইরে যাবে না। মানে কারেন্ট ইয়ারের মধ্যেই সে বেনিফিটটা নেওয়া হয়ে যাবে, সেখানে পেমেন্ট করা হোক বা নাই হোক সেটাকে আমরা এক্সপেন্সেস বা রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট করবো। সঙ্গে আরেকটাও জিনিস ইম্পর্টেন্ট নোট, যেটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচারকেই কিন্তু আমরা এক্সপেন্সেস হিসেবে আমাদের অ্যাকাউন্টসে উল্লেখ করি। তাই নিয়ে বলা হয়েছে যে রেভিনিউ এক্সপেন্ডিচার ইজ অলসো কল্ড এক্সপেন্সেস। মানে নর্মালি যেটা আমরা এক্সপেন্সেস বলি, খরচ বলি, সেটাকেই রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে আর এক নামে বলা হয়। তো তোমরা এটা বুঝতে পারলে তোমরা এটা নোট ডাউন করে নিতে পারো একবার, যে প্রথম থেকে। তাহলে রেভিনিউ এক্সপেন্ডিচার মানে আমরা এক্সপেন্সেস বুঝছি, যেটা কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ডে আমাদের যে বেনিফিটটা নিয়ে নিচ্ছি সেটাই আমরা এক্সপেন্স হিসেবে ট্রিট করবো। কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ড মানে 1 এপ্রিল থেকে 31 মার্চ অব্দি। নেক্সট যে টপিকটা আমরা মুভ করব সেটা হলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যেটাকে বাংলায় বলা হয় মূলধন জাতীয় ব্যয়। এখানে কি বলা হয়েছে, ইট ইজ অ্যান এক্সপেন্ডিচার incurred the benefit of which will be consumed in future. It is also called assets. Such expenditure are incurred to acquire assets or to increase the efficiency of the assets. তাহলে কি বলা হলো, এটা সেই ধরনের এক্সপেন্ডিচার যার মাধ্যমে বেনিফিটটা আমরা ইনকার্ড করি কবে, ভবিষ্যতের জন্য, ফিউচার। আমরা অ্যাসেটেও সেটা বলেছিলাম, কারণ এখানেও বলা হচ্ছে কি ইট ইজ অলসো কল অ্যাসেট, এটাকে অ্যাসেট বলা হয়। তো অ্যাসেটের ক্ষেত্রেও আমরা বলেছিলাম যে খরচটা করবো তার বেনিফিটটা আমরা ভবিষ্যতে নেবো। তার সঙ্গে কি বলা হচ্ছে, সাচ এক্সপেন্ডিচার আর ইনকার্ড টু অ্যাকোয়ার অ্যাসেট। এই এক্সপেন্ডিচারটা করার মাধ্যমে কি করি আমরা, অ্যাসেট অ্যাকোয়ার করি বা সম্পত্তি ক্রয় করি। আর টু ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ দ্য অ্যাসেট, অথবা অ্যাসেটের আমরা এফিসিয়েন্সি বা দক্ষতাকে বাড়াই। সঙ্গে এক্সাম্পল হিসেবে তোমরা বুঝতেই পারছো এটাতে কি হবে, মেশিন পারচেস হতে পারে, প্ল্যান্ট পারচেস হতে পারে, বিল্ডিং পারচেস এটসেট্রা। মানে অ্যাসেট, যেই ধরনের অ্যাসেট বা সম্পত্তি ক্রয়কেই আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে বোঝাই, যার বেনিফিটটা আমরা রেভিনিউ এক্সপেন্ডিচারের মতো একটা অ্যাকাউন্টিং পিরিয়ডে নয়, তার পরবর্তী ও ফিউচারে
আমরা অ্যাকাউন্টিং পিরিয়ডগুলোতে নিতে থাকবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এক্সপেন্ডিচারকে আমরা এখানে দুভাগে ভাগ করছি, রেভিনিউ এক্সপেন্ডিচার এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচারকে একটা কথায় আমরা এক্সপেন্সেস হিসেবে বলি অ্যাকাউন্টসে, এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে আর এক অর্থ হচ্ছে অ্যাসেট। তাহলে এটা তোমরা নোট ডাউন করে নিতে পারো। এবং পরবর্তী টপিকে এবার আমরা যাব। অ্যাসেটের প্রসঙ্গ যখন উঠলোই, তাহলে অ্যাসেট সম্বন্ধে যদি বলি, অ্যাসেট ক্যান বি ডিভাইডেড ইন্টু 3 পার্টস। অ্যাসেটকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। প্রথম কি, নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট অ্যান্ড ফিকটিসিয়াস অ্যাসেটস। তাহলে বললাম অ্যাসেটকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে নন কারেন্ট অ্যাসেট, দ্বিতীয় হচ্ছে কারেন্ট অ্যাসেট এবং তৃতীয় হচ্ছে ফিকটিসিয়াস অ্যাসেটস। আমরা আজকে আলোচনা করব প্রথম দুটোকে নিয়ে, নন কারেন্ট অ্যাসেট অ্যান্ড কারেন্ট অ্যাসেট। ফিকটিসিয়াস অ্যাসেট সম্বন্ধে আলোচনা করব কিন্তু পরে। আজকে আলোচনা করব হচ্ছে নন কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেট। তো সেই দিকে আমরা এগিয়ে যাই। এবার যদি অ্যাসেটের প্রথম শ্রেণী বিভাগ নন কারেন্ট অ্যাসেট সম্বন্ধে যদি প্রথমেই আমরা বলি, তাহলে কি বলছি, দ্য অ্যাসেট হুইচ আর হেল্ড বাই দ্য বিজনেস ফর এ লং টার্ম পয়েন্ট অফ ভিউ ফর মোর দ্যান 1 year। তাহলে বলছে দ্য অ্যাসেটস হুইচ আর হেল্ড বাই দ্য, মানে সম্পত্তি যেটা কোনো বিজনেস বা ফার্ম তাকে রাখছে কি লং টার্ম পয়েন্ট অফ ভিউর জন্য, মানে অনেক দিনের জন্য, মোর দ্যান 1 year। শুধুমাত্র 1 yearএর জন্যই না, 1 yearএর থেকেও বেশি সময়ের জন্য যখন কোনো বিজনেস বা ফার্ম তার কাছে কোনো সম্পত্তি রাখছে, তাকেই বলা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট। এখানে উদাহরণ কি হিসেবে দেখা যাচ্ছে, যে মেশিন, বিল্ডিং, ফার্নিচার, গুডউইল, লং টার্ম ইনভেস্টমেন্ট এক্সেট্রা। তোমরা জানোই, মানে কমন সেন্সে বোঝাই যায় যে মেশিন, বিল্ডিং এগুলো সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় না। এগুলো 1 বছর বা তার বেশি সময় ধরে বিজনেসে ব্যবহৃত হয় কাজের ক্ষেত্রে। তো এগুলো তাই নয়, এখানে বলা হচ্ছে যে দ্য অ্যাসেট হুইচ আর হেল্ড বাই দ্য বিজনেস ফর এ লং টার্ম পয়েন্ট অফ ভিউ, দীর্ঘকালীন ব্যবহারের জন্য কোনো বিজনেস যদি কোনো অ্যাসেটকে তার কাছে রাখে 1 বছরের বেশি সময়ের জন্য, তখনই তাকে বলা হবে নন কারেন্ট অ্যাসেট। এখানে মেশিন, ফার্নিচার, বিল্ডিং, গুডউইল, লং টার্ম ইনভেস্টমেন্ট এগুলো এর উদাহরণ হিসেবে বলা হয়েছে। দ্বিতীয় আমরা যেটা যাব সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট সম্পর্কে বলতে গেলে বলতে হয়, এখানে এই ডেফিনেশনে বলা হচ্ছে দোজ অ্যাসেটস হুইচ আর হেল্ড বাই দ্য ফার্ম উইথ দ্য পারপাস অফ কনভার্টিং দেন ইনটু ক্যাশ or for using them within a short period within a 1 year। এখানে এইটা কিন্তু ইম্পর্টেন্ট। আগেরটাই আমরা কি দেখেছিলাম, মোর দ্যান 1 year, এখানে কিন্তু বলা হচ্ছে উইদিন 1 year। এটাই হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স। দ্যাট ইজ কি হচ্ছে স্টক, ডেটর্স, বিল রিসিভেবল, ক্যাশ, ব্যাংক। তাহলে কি বলা হলো, যদি আমরা পরিষ্কার করে জানি, যে সেই অ্যাসেট যেগুলো ফার্ম তার ব্যবহারে ইউজ করে কি ক্যাশে কনভার্ট করার জন্য এবং কম সময়ে ব্যবহারের জন্য। এখানে বলা হচ্ছে কারেন্ট অ্যাসেট সম্বন্ধে যেটা বলা হচ্ছে, দোজ অ্যাসেট মানে সেই অ্যাসেটগুলো হুইচ আর হেল্ড বাই দ্য ফার্ম নিজের কাছে রাখে উইথ দ্য পারপাস অফ, তার ব্যবহারের জন্য, কনভার্টিং দেম ইন্টু ক্যাশে কনভার্ট করার জন্য বা ক্যাশে বদল করার জন্য, অর ফর ইউজিং দেম উইদিন আ শর্ট পিরিয়ড, এবং সেগুলো কম সময়ের জন্য ব্যবহারের জন্য। তাই নয় বলা হচ্ছে যে উইদিন 1 year। 1 yearএর বেশি হয় না, এটা স্বাভাবিকভাবে, বা নর্মালি 1 yearএর খুব একটা বেশি হয় না। যেমন দেখতে পাচ্ছ স্টক, উদাহরণ হিসেবে স্টক আমরা একটা বিজনেসে খুব বেশি দিন রাখি না। ওপেনিং স্টক হোক বা ক্লোজিং স্টক হোক, ক্লোজিং স্টক থাকলেও সেটা 1 বছরের জন্য থাকে, পরবর্তী বছরেই সেই স্টক থেকে আমরা কিন্তু বিক্রি করে দিই। তাহলে এটা 1 yearএর বেশি থাকে না। ডেটর্সও তেমন, আমরা কাউকে যদি ধারে বিক্রি করি, তার থেকে টাকাটা পেয়ে গেলেই কিন্তু তার ডেটর্স আমাদের শেষ হয়ে যায়। মানে সেটাকে দেখো, এখানেও একটা জিনিস কনভার্ট করা হচ্ছে ক্যাশে, স্টকটাকেও কিন্তু কনভার্ট করা হচ্ছে ক্যাশে। আমার ক্লোজিং স্টক পড়ে থাকছে, পরের বছর যখন সেটাকে আমরা বিক্রি করছি, সেখান থেকে ক্যাশে কনভার্ট হয়ে যাচ্ছে। এবং ডেটর্সের ক্ষেত্রেও ডেটর্স আমরা কি ধারে যাদেরকে বিক্রি করি, আমার কাস্টমারদের, তাদের কাছে যদি বাকি থাকে সেটা আমরা ডেটর্স হিসেবে লিখি, এবং তাদের কাছ থেকে যে টাকাটা পেয়ে যাচ্ছি তখন কিন্তু ডেটর্স কমে যাচ্ছে এবং ডেটর্সটা ক্যাশে কনভার্ট হয়ে যাচ্ছে। তেমনই বিল রিসিভেবলও তাই, তোমরা দেখেছো আগের ভিডিওতে, ক্যাশ। আর পরের যেটা বলেছে উইদিন আ শর্ট পিরিয়ড, ক্যাশও কিন্তু খুব বেশি দিন থাকে না, আমরা ব্যবহার করি ক্যাশ, এবং ব্যাংক ব্যালেন্সও সেক্ষেত্রে। তাহলে কারেন্ট অ্যাসেট বলতে এইটাকেই বোঝায়। তাহলে আশা করি আমি বোঝাতে পেরেছি যে অ্যাসেটকে প্রধানত এখানে 3 ভাগে ভাগ করা হয়, নন কারেন্ট অ্যাসেট এবং ফিকটিসিয়াস অ্যাসেট। আর আমি এখানে দুটো আলোচনা করেছি, নন কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেট। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং পারলে এটাকে নোট ডাউন করে নিতে পারো। এবার আমরা যে বিষয়টা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে মিনিং অফ ফিক্সড অ্যাসেট, মানে স্থায়ী সম্পত্তির হচ্ছে মানে। ইট ইজ আ পার্ট অফ নন কারেন্ট অ্যাসেট। আমরা একটু আগে নন কারেন্ট অ্যাসেট সম্বন্ধে জেনেছি, তাহলে এটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেটেরই একটা হচ্ছে অংশ। এখানে দেখা যাচ্ছে যে ফিক্সড অ্যাসেটকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ট্যানজিবল ফিক্সড অ্যাসেট, একটা হচ্ছে ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেট। ট্যানজিবল মানে কি,
যেগুলো স্পর্শযোগ্য, আর ইনট্যাঞ্জেবল মানে যেগুলো স্পর্শযোগ্য নয়। তো ট্যাঞ্জেবল সম্বন্ধে যদি আমরা ডেফিনেশনে দেখে নিই, সেখানে কি বলছে, দোজ ফিক্সড অ্যাসেটস হুইচ হ্যাভ দেয়ার ফিজিক্যাল এক্সিস্টেন্স, মানে সেই ধরনেরই ফিক্সড অ্যাসেট বা সেই ধরনের স্থায়ী সম্পত্তি যেগুলোর বাস্তবিক অস্তিত্ব আছে। ইট মিনস দে ক্যান বি টাচ অর সিন, মানে এটার সম্বন্ধে বোঝা যাচ্ছে মানে যেগুলোকে আমরা স্পর্শ করতে পারি অথবা চোখে দেখতে পারি, সেগুলোকে আমরা ট্যাঞ্জিবল ফিক্সড অ্যাসেট বলবো। তো কি বললাম, ট্যাঞ্জিবল ফিক্সড অ্যাসেট মানে দোজ ফিক্সড অ্যাসেট হুইচ হ্যাভ দেয়ার ফিজিক্যাল এক্সিস্টেন্স, মানে সেই ধরনেরই ফিক্সড অ্যাসেট যাদের হচ্ছে বাস্তবিক অস্তিত্ব আছে, যাদের আমরা, ইট মিনস দে ক্যান বি সিন অর টাচড, যাদের আমরা দেখতে পারি এবং স্পর্শ করতে পারি। তোমরা জানো উদাহরণে কি আছে, মেশিন, বিল্ডিং, ফার্নিচার, কম্পিউটার, এগুলো সব ফিক্সড অ্যাসেটের মধ্যেই পড়ে। এবং ইনট্যাঞ্জিবল ফিক্সড অ্যাসেট যদি আমরা বলি, সেক্ষেত্রে কি বলা হচ্ছে ডেফিনেশনে, দোজ ফিক্সড অ্যাসেটস উইচ ডোন্ট হ্যাভ দেয়ার ফিজিক্যাল এক্সিস্টেন্স। এটা ঠিক তার উল্টো, মানে সেই ধরনের ফিক্সড অ্যাসেট যাদের কোনো বাস্তবিক অস্তিত্ব নেই কিন্তু তারা আছে, তাদের আমরা ফিক্সড অ্যাসেট বলি কিন্তু তাদের বাস্তবিক অস্তিত্ব কোনো নেই। তাই পরের লাইনেই বলা হয়েছে যে দে ক্যান নট বি টাচড অর সিন, তাদের স্পর্শ করা যায় না এবং দেখাও যায় না। এখানে উদাহরণ হিসেবে কি হতে পারে, গুডউইল, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, ব্যবসার সুনাম। সুনাম তো দেখা যায় না কিন্তু সেটা একটা ব্যবসার অ্যাসেট হিসেবে হয়। তো কোনো যদি ব্যবসা, যদি পরবর্তীকালে তোমরা গুডউইল সম্বন্ধে আরও বিস্তারিত পড়বে একটি চ্যাপ্টারে, যদি কোনো ফার্ম কোনো গুডউইল আছে এমন ফার্মকে যদি অ্যাকোয়ার করে, তাকে সেই গুডউইলের জন্য আলাদা কিছু টাকা দিতে হয়। যেমন ট্রেডমার্ক হতে পারে, কোনো বিজনেসের ট্রেডমার্ক আছে, পেটেন্ট হতে পারে যেটা সত্য, কম্পিউটার সফটওয়্যার, ব্র্যান্ড এক্সেট্রা, এগুলো হচ্ছে ইনট্যাঞ্জেবল ফিক্সড অ্যাসেটের উদাহরণ। তাহলে তোমরা ফিক্সড অ্যাসেটের মিনিং দেখলে, নন কারেন্ট অ্যাসেটের একটা পার্ট হয় ফিক্সড অ্যাসেট, এবং ফিক্সড অ্যাসেটকে আমরা এখানে দুভাগে ভাগ করলাম, সেটাও তোমরা দেখতে পেলে। যেগুলোর অস্তিত্ব আছে বা যাদের দেখা যায় এবং যাদের স্পর্শ করা যায় তাকে আমরা ট্যাঞ্জিবল ফিক্সড অ্যাসেট বলি, যেমন হচ্ছে মেশিন, বিল্ডিং, ফার্নিচার, কম্পিউটার। এবং ইনট্যাঞ্জিবল ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে হচ্ছে যাদের বাহ্যিক অস্তিত্ব নেই এবং যাদের দেখা এবং স্পর্শ করা যায় না কিন্তু তাদেরকে ভ্যালুয়েশন করা যায়, কিন্তু তাদের, যেমন গুডউইল, ট্রেডমার্ক, পেটেন্ট, কম্পিউটার সফটওয়্যার, ব্র্যান্ড এক্সেট্রা। আশা করি তোমরা এই টপিকটাও বুঝতে পেরেছো। আমরা এবার পরবর্তী টপিকে মুভ করব। অ্যাসেটের পার্টটা হয়ে যাওয়ার পর আমরা এবারে যে টপিকটায় মুভ করব সেটা হচ্ছে ক্যাপিটাল সম্বন্ধে তোমরা যদি আমার প্রথম ভিডিও দেখে থাকো তো সেখানে আমি আলোচনা করেছিলাম কিছুটা, এখানেও বলছি। ক্যাপিটাল মানে কাদের বলবো, ডেফিনেশনে বলা হচ্ছে দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড বাই ওনার ইনটু দ্য বিজনেস ইজ কল্ড ক্যাপিটাল, মানে যে মূল্যটা বা যে টাকাটা আমাদের বিজনেসের মালিক আমাদের বিজনেসে ইনভেস্ট করছে সেটাকে আমরা বলবো ক্যাপিটাল। আমি ওখানে বলেছিলাম যে বিজনেস এবং মালিক দুজন হচ্ছে একটা আলাদা এন্টিটি, মানে সেপারেট এন্টিটির যে ধারণা, সেখানে বলা হচ্ছে যে বিজনেস এবং মালিক হচ্ছে আলাদা এন্টিটি। বিজনেসে যেই মালিক টাকা ইনভেস্ট করে তখনই বিজনেস এবং মালিক দুটো আলাদা ব্যক্তি হয়ে যায়। মালিক আলাদা, বিজনেস হচ্ছে একটা আর্টিফিশিয়াল পার্সন। তাই জন্য আমাদের অ্যাকাউন্টসের যখন ব্যালেন্স শিট হয় সেখানে ক্যাপিটালকে আলাদাভাবে লায়াবিলিটি সাইডে দেখানো হয়, কারণ সেটা বিজনেসে যে টাকাটা মালিক ইনভেস্ট করছে সেই টাকাটা হচ্ছে মালিকের ক্লেম, তাই জন্য মানে সেটা লায়াবিলিটি সেখান থেকে দেখতে গেলে, কারণ মালিক ওই টাকাটা যখন তখন মানে ক্লেম করতেই পারে, তো তাই জন্য সেটা লায়াবিলিটি। যেমন আউটসাইডারদের হয়, এখানে তেমন ইনসাইডার, মালিক হচ্ছে ইনসাইডার। তাই বলা হচ্ছে দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড বাই দ্য ওনার ইনটু দ্য বিজনেস ইজ কল্ড ক্যাপিটাল, মানে বিজনেসে যে টাকাটা মালিক ইনভেস্ট করে সেটাকে ক্যাপিটাল বলা হচ্ছে। এবং যেই টাকাটা ইনভেস্ট করে তখন বিজনেস এবং মালিক দুজন আলাদা সেপারেট এন্টিটি হয়ে যায়। পরের যে টপিকটা আমরা যাবো সেটা হচ্ছে লায়াবিলিটি। এটাও আমি প্রথম ভিডিওতে আলোচনা করেছি, তো এখানে একটু বিস্তারিতভাবে আলোচনা করা হবে লায়াবিলিটির সম্বন্ধে। লায়াবিলিটি মানে কি হচ্ছে, দেনা যেটা বা একটা বার্ডেন যেটা বলা হয়, তাকে এখানে কি বলা হচ্ছে, দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড বাই পার্সন আদার দ্যান ওনার। তাহলে কি বলছে, অ্যামাউন্ট ইনভেস্টেড বাই পার্সন, এমন কিছু ব্যক্তি বিজনেসে টাকা ইনভেস্ট করছে তারা মালিক ছাড়া, যখন মানে ব্যবসায় কোনো এক্সট্রা টাকার রিকোয়ারমেন্ট করছে ব্যবসাকে মানে এক্সটেন্ড করানোর জন্য বা বাড়ানোর জন্য, তখন মালিকের যদি টাকা কম পড়ে তখন সে বাইরে থেকে লোন নিয়ে বিজনেসের টাকা ইনভেস্ট করতে পারে। সেটাই বলছে, তাই নয় বলছে আদার দেন দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড বাই দ্য পার্সন আদার দেন ওনার, মানে মালিক ছাড়াও বাইরের আরও কেউ যখন ইনভেস্ট করছে ইনটু দ্য বিজনেস ইট ইজ কল্ড লায়াবিলিটি, তখনই দেনা তৈরি হচ্ছে, সেটাকেই দেনা বলা হচ্ছে। ইট ইজ ক্লেম অফ আউটসাইডার, এটা হচ্ছে বাইরের ক্লেম, মানে বিজনেসের
ইন্টারনাল নয়, এটা এক্সটার্নাল মানে বাইরের। ইন্টু দ্য বিজনেস, লায়াবিলিটি আর অলওয়েজ পেয়েবল অন ডিউ ডেট। লায়াবিলিটি পেমেন্ট করার একটা নির্দিষ্ট দিন থাকে, নির্দিষ্ট দিনের মধ্যে লায়াবিলিটি আমাকে পেমেন্ট করতে হয়। দ্যাট ইজ কি আছে, ব্যাংক লোন, ব্যাংক থেকে আমরা লোন নিই, ক্রেডিটার্স আছে, বিলস পেয়েবল আছে, মর্টগেজ লোন, সিকিউরড লোন এক্সেট্রা আছে। আর ক্যাপিটাল আমরা যেটা বলছিলাম, ক্যাপিটালও আমি বলছিলাম যে ক্যাপিটালও এক ধরনের কিন্তু লায়াবিলিটি। এটা হচ্ছে কি, আমি যেটা বললাম ফলো ইনসাইড লায়াবিলিটি। এটা মালিক বিজনেসে ইনভেস্ট করছে, সেখানে মালিক এবং বিজনেস আলাদা হয়ে গেল। মালিক নিজস্ব বিজনেস, তো তাই না এটা ইনসাইড, মানে মালিক বিজনেসের সুবিধা মতো যদি প্রয়োজন পড়ে টাকা তুলতে পারে, বা মালিককে যে প্রফিটটা দিতে হয় বিজনেসের, সেটাও তো আমাদের বিজনেসের একটা, আমরা যদি বিজনেসের পয়েন্ট অফ ভিউ থেকে সবসময় দেখবো, মালিককে আমাকে টাকাটা রিটার্ন দিতে হবে। তো মালিক আমাদের কাছে কি লায়াবিলিটি, ওই যে টাকাটা ইনভেস্ট করছে তার রেসপেক্টে তাকে একটা রিটার্ন দিতে হবে, তো প্রফিট সেটাই এখানে লায়াবিলিটি। তার জন্য হচ্ছে আউটসাইডার, যারা আউটসাইডার বিজনেসে ইনভেস্ট করে তাদের হচ্ছে আউটসাইডার, এবং মালিক যখন বিজনেসে টাকা ইনভেস্ট করছে তখন সেটা ইনসাইড। তাহলে আশা করি আমি বোঝাতে পেরেছি ক্যাপিটাল এবং লায়াবিলিটি সম্বন্ধে, এবং নেক্সট টপিকে আমরা এবার মুভ করব। এবার আমরা লায়াবিলিটি সম্বন্ধে যদি একটু বিস্তারিত আলোচনা করি, সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে লায়াবিলিটিকেও কিন্তু অ্যাসেটসের মতো শ্রেণীবিভাগ করা যায়। লায়াবিলিটিকে এখানে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটি, একটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। নন কারেন্ট লায়াবিলিটি সম্বন্ধে আমরা যদি জানি, সেক্ষেত্রে এখানে কি বলা হচ্ছে, দোজ লায়াবিলিটিস হুইচ আর পেয়েবল আফটার এ পিরিয়ড অফ মোর দ্যান 1 year। মানে সেই ধরনেরই লায়াবিলিটি যেগুলো আমরা দিই কখন, আফটার এ পিরিয়ড অফ মোর দ্যান 1 year, মানে একটা অ্যাকাউন্টিং পিরিয়ডের 1 বছর পরে, মানে চলতে থাকে সেগুলো 1 বছর পরের বেশি সময় ধরে চলতে থাকে। ফ্রম দ্য এন্ড অফ অ্যাকাউন্টিং ইয়ার, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই লাইনটা, দ্য এন্ড অফ অ্যাকাউন্টিং ইয়ার, বা অ্যাকাউন্টিং ইয়ারের শেষ থেকে ধরবো আমরা, অ্যাকাউন্টিং ইয়ারের শেষ থেকে ধরবো আমরা। আমি সেটা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেবো। প্রথমে ডেফিনেশনটা দেখে নিই। ইট ইজ অলসো কল্ড লং টার্ম লায়াবিলিটি। এটাকে বলা হয় দীর্ঘমেয়াদী লায়াবিলিটি বা দীর্ঘমেয়াদী দেনা। এটাকে আরেকটা কথা বলা হয় ফিক্সড লায়াবিলিটিও বলা হয়। দ্যাট ইজ কি হচ্ছে লং টার্ম লোন। লং টার্ম লোনের ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে লং টার্ম লোন তো কম সময়ের জন্য হয় না, একটা একটা টার্ম লোন হয় 5 বছর, 6 বছর, 10 বছর, একটা সময়ের মধ্যে সেটাকে শোধ করতে হয়। ডিভেঞ্চার্সের ক্ষেত্রেও তাই। মর্টগেজ লোনও সেটা, কোনো একটা জমি বন্ধক দিয়ে আমি যদি লোন শোধ করতে থাকি, সেটারও একটা নির্দিষ্ট সময় থাকে, 5 বছর, 10 বছর। ব্যাংক লোনের ক্ষেত্রেও তাই, এটা 1 বছর হয় না, এটা লামসাম অ্যামাউন্ট লোন নিলে সেটা শোধ করতে মিনিমাম 5 থেকে 10 বছর সময় লাগে। তাই জন্যই এই সংজ্ঞাতে বলা হচ্ছে যে নন কারেন্ট লায়াবিলিটি কখন বলা হবে, দোজ লায়াবিলিটিজ হুইচ আর পেয়েবল আফটার এ পিরিয়ড অফ মোর দ্যান 1 year, মানে 1 বছরের বেশি সময় লাগবে শোধ করতে যেই দেনাটাকে, 1 বছরের বেশি সময় লাগবে শোধ করতে যে দেনাটাকে, সেটা কি হচ্ছে ফ্রম দ্য এন্ড অফ অ্যাকাউন্টিং ইয়ার। ফ্রম দ্য এন্ড অফ অ্যাকাউন্টিং ইয়ার, অ্যাকাউন্টিং ইয়ারের একদম শেষ থেকে ধরবো সেই 1 বছরটাকে। ইট ইজ অলসো কল্ড লং টার্ম লায়াবিলিটি। বলা হচ্ছে আরেকটা নামে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে দীর্ঘমেয়াদী লায়াবিলিটি বা ফিক্সড লায়াবিলিটি বা স্থায়ী দেনা। সেখানে আমি বললাম যে লং টার্ম লোন আছে, ডিবেঞ্চার্স আছে, মর্টগেজ লোন আছে, ব্যাংক লোন আছে। এবার পরবর্তী যেটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি কাকে বলবো। কারেন্ট লায়াবিলিটির ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এখানে বলছে দোজ লায়াবিলিটিস হুইচ আর পেয়েবল উইদিন পিরিয়ড অফ 1 year। এখানে কিন্তু উইদিন, অ্যাসেটের মতোই দেখো উইদিন, মানে 1 বছরের মধ্যেই যেটা আমার শোধ হয়ে যাবে বা যেটা আমি শোধ করে দেবো। এটাও কিন্তু ফ্রম দ্য এন্ড অফ কারেন্ট অ্যাকাউন্টিং ইয়ার, মানে কারেন্ট অ্যাকাউন্টিং ইয়ার শেষ হচ্ছে সেখান থেকেই আমি 1 বছরটা ধরবো। তাহলে কারেন্ট লায়াবিলিটির ক্ষেত্রে কি বললো, দোজ লায়াবিলিটি মানে সেই লায়াবিলিটি হুইচ আর পেয়েবল উইদিন আ পিরিয়ড অফ 1 year, মানে 1 বছরের মধ্যেই, মানে একটা কারেন্ট অ্যাকাউন্টিং ইয়ার বা খুব বেশি হলে তার একটা অ্যাকাউন্টিং ইয়ার বেশি লাগতে পারে, 2 বছর লাগতে পারে, তার মধ্যেই কিন্তু এটা শোধ হয়ে যাবে, বেশি দিন লাগবে না, নন কারেন্ট লায়াবিলিটির মতো। তাকেই বলা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। এখানে কি আছে, ক্রেডিটর্স আছে। ক্রেডিটর্স আমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শোধ করে দিতে হয় 6 মাস, 1 বছরের মধ্যে শোধ করে দেয়। বিলস পেয়েবলও তেমন। এক্সপেন্সেস পেয়েবল বলতে যেগুলো আমি বুঝিয়েছিলাম, আউটস্ট্যান্ডিং স্যালারি, আউটস্ট্যান্ডিং রেন্ট, এগুলো বেশি সময় কিন্তু নেয় না, 5-10 বছর এগুলো সময় লাগে না। এগুলো ম্যাক্সিমাম লাগে কত, 1 বছর বা 6 মাস বা তার একটু বেশি লাগতে পারে। ব্যাংক ওভারড্রাফট তেমনই। তো আমরা বুঝলাম যে এখানে লায়াবিলিটিকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটি এবং কারেন্ট লায়াবিলিটি। নন কারেন্ট লায়াবিলিটিটা হচ্ছে 1 বছর বা তার বেশি সময় ধরে যেই
ধারগুলো শোধ করা হয় তাকে বলা হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটি, যেটা আর একটা নাম হচ্ছে লং টার্ম লায়াবিলিটি বা ফিক্সড লায়াবিলিটি, যেগুলো হচ্ছে ব্যাংক লোন, লং টার্ম লোন, ডিবেঞ্চার্স, মর্টগেজ লোন এক্সেট্রা। আর কারেন্ট লায়াবিলিটির ক্ষেত্রে কি বলা হলো, দোজ লায়াবিলিটি উইচ আর পেয়েবল উইদিন আ পিরিয়ড অফ 1 year, মানে 1 বছরের মধ্যেই যেগুলো শোধ হয়ে যাবে সেগুলোকে বলা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। কিন্তু দুটোর ক্ষেত্রেই কি হচ্ছে, কারেন্ট অ্যাকাউন্টিং ইয়ারের শেষ থেকে আমরা ধরবো, পরবর্তী কারেন্ট অ্যাকাউন্টিং ইয়ারের শেষ অবধি সেইভাবে ধরেই আমরা এগুলোকে হিসেব করব। তাহলে এখানে কারেন্ট লায়াবিলিটির ক্ষেত্রে দেখা গেছে ক্রেডিটর্স, বিলস পেয়েবল, এক্সপেন্সেস পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট। এবার যদি এই দুটোকে আমি একটু উদাহরণের সাহায্যে দেখি তাহলে বুঝবো। যদি আমরা এখানে নন কারেন্ট লায়াবিলিটির এক্সাম্পল দেখি, তো এখানে একটা আমরা ডায়াগ্রাম তৈরি করেছি যেখানে আমাদের ফার্স্ট অ্যাকাউন্টিং ইয়ার স্টার্ট হচ্ছে 1 জানুয়ারি 2018 থেকে 31 ডিসেম্বর 2018 অবধি, এবং সেকেন্ড অ্যাকাউন্টিং ইয়ারটা শেষ হচ্ছে 31 ডিসেম্বর 2019। তো প্রথম যে অ্যাকাউন্টিং ইয়ার 31 ডিসেম্বর 2018 থেকে নেক্সট অ্যাকাউন্টিং ইয়ার 31 ডিসেম্বর 2019 অবধি, এটা পিরিয়ড অফ 1 year। এর মধ্যে এর থেকে পেয়েবল আফটার 31/12/2090। তাহলে আমরা যে ডেফিনেশনে বলেছিলাম দোজ লায়াবিলিটিস উইচ আর পেয়েবল আফটার এ পিরিয়ড অফ মোর দ্যান 1 year, মানে 31 ডিসেম্বর 2018 থেকে 31 ডিসেম্বর 2019, এই যে একটা অ্যাকাউন্টিং পিরিয়ড, তার পরবর্তী আরও অ্যাকাউন্টিং পিরিয়ড ধরেই লায়াবিলিটিতে আমাদের পেমেন্ট হতে থাকবে, মানে বেশি সময়। আমি যেটা বলছিলাম যে ব্যাংক লোনের ক্ষেত্রে বা লং টার্ম লোনের ক্ষেত্রে যেটা 5-6 বছরের সময় লাগে, সেই সময়টা এখানে লাগে, মানে একটা অ্যাকাউন্টিং ইয়ারই শেষ হয়ে যায় না, এখানে বেশ কিছু অনেকগুলো অ্যাকাউন্টিং ইয়ার, মানে 5-6টা অ্যাকাউন্টিং ইয়ার লাগে পেমেন্টটা শোধ করতে। তাই বলা হয়েছে যে দোজ লায়াবিলিটিস উইচ আর পেয়েবল আফটার এ পিরিয়ড অফ মোর দ্যান 1 year ফ্রম দ্য এন্ড অফ অ্যাকাউন্টিং ইয়ার। এই যে এন্ড অফ অ্যাকাউন্টিং ইয়ার, মানে ডেফিনেশন হচ্ছে এন্ড অফ অ্যাকাউন্টিং ইয়ার থেকেই গোনা হবে। ইট ইজ কল্ড লং টার্ম লায়াবিলিটি। তাহলে লং টার্ম লায়াবিলিটি হচ্ছে একটা অ্যাকাউন্টিং ইয়ারের থেকেও কিছু বছর বেশি সময় ধরে চলতে থাকে তার পেমেন্টটা, সেটা হচ্ছে তোমার ব্যাংক লোন হতে পারে, লং টার্ম লোন হতে পারে। এবার আমরা পরবর্তীতে যাব কারেন্ট লায়াবিলিটির এক্সাম্পলে যাব। এবার নেক্সট যে এক্সাম্পলটা আমরা নেবো সেটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটির ক্ষেত্রে। কারেন্ট লায়াবিলিটির ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা অ্যাকাউন্টিং ইয়ার 1 জানুয়ারি 2018 থেকে 31/12/2018 অবধি একটা অ্যাকাউন্টিং ইয়ার, এটা পুরো একটা বছর। আমাদের বলাই ছিল যে ডেফিনেশনে দোজ লায়াবিলিটিস, কারেন্ট লায়াবিলিটির ডেফিনেশনে বলা ছিল দোজ লায়াবিলিটিস উইচ আর পেয়েবল উইদিন পিরিয়ড অফ 1 year from the end of current year, মানে those liabilities which are payable within the period of 1 year, 1 বছরের মধ্যেই এটা শোধ হয়ে যাবে। আগেরটাই যে আমরা দেখেছিলাম 1 বছর বা তার বেশি সময় ধরে এটা শোধ করতে লাগে, কিন্তু কারেন্ট লায়াবিলিটির ক্ষেত্রে কি হচ্ছে, 1 বছরের মধ্যে এটা নর্মালি শোধ হয়ে যায়। এখানে যেমন উদাহরণ দেখা যাচ্ছে 1 জানুয়ারি 2018 থেকে 31 ডিসেম্বর 2018 অব্দি, এটা হচ্ছে একটা অ্যাকাউন্টিং পিরিয়ড। তার এন্ড অফ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড থেকে পরবর্তী অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যে, যেখানে পরবর্তী অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ হচ্ছে কোথায়, 31/12/2019, এর মধ্যে শোধ হয়ে যাবে। তাই নিয়ে লেখা আছে এখানে পেয়েবল উইদিন দ্য পিরিয়ড, এটাকেই বলা হবে কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি কোনগুলো আসবে, এগুলো হচ্ছে ক্রেডিটার্স, বিলস পেয়েবল, এক্সপেন্সেস পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট। এগুলো খুব বেশি সময় ধরে চলে না, একটা নির্দিষ্ট ডিউ ডেট থাকে, তার মধ্যেই এগুলো শোধ করতে হয়। 1 বছর বা খুব বেশি হলে ম্যাক্সিমাম 1.5 বছর সময় লাগে, তার মধ্যেই এগুলো পেড করে দিতে হয়। তার এগুলোকে বাংলায় কি বলা হয়, কারেন্ট লায়াবিলিটিকে চলতি সম্পত্তি, মানে এগুলো অস্তিত্ব খুব কম সময় ধরে থাকে, পেমেন্ট খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব ফ্লাকচুয়েট করে, এগুলো কমে বাড়ে। তাই জন্য এগুলো কারেন্ট লায়াবিলিটি হিসেবে বলা হয়। এবং নন কারেন্ট লায়াবিলিটির ক্ষেত্রে কি হয়েছে, সেটা ফ্লাকচুয়েশনটা খুব কম হয়, তাই জন্য সেটাকে আমরা নন কারেন্ট লায়াবিলিটি বলি বা ফিক্সড লায়াবিলিটি বলি, যেটা পরিশোধ করার সময়টা বেশ অনেকটা সময় থাকে। তো আশা করি আমি বুঝতে পেরেছো তোমরা লায়াবিলিটির ব্যাপারগুলো যেগুলো বলেছি বিস্তারিতভাবে আজকে আলোচনা করছি, সেটা বুঝতে পেরেছো, তোমরা নোট ডাউন করে নিতে পারো এই পেপারগুলো। এবং নেক্সট আজকে লাস্ট যে টপিকটায় যাব সেটাই আমরা এবার চলে যাই। এবার আজকে লাস্ট যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ড্রয়িংস। আমি প্রথম ভিডিওতেই ড্রয়িং সম্বন্ধেও কিছু আলোচনা করেছিলাম, তার একটু বিস্তারিত আলোচনা করবো। ড্রয়িংস মানে কি, এখানে ডেফিনেশনে বলা হচ্ছে যে ইট ইজ দ্য অ্যামাউন্ট উইথড্রল অর গুডস টেকেন বাই দ্য প্রপাইটার ওনার ফর দ্য পার্সোনাল ইউজ। তাহলে কি বলা হচ্ছে, ইট ইজ দ্য অ্যামাউন্ট উইথড্রল অর গুডস টেকেন, এটা হচ্ছে অর্থ উত্তোলন অথবা পণ্য নিয়ে নেওয়া, কে নিচ্ছে, ওনার,
ফর দ্য পার্সোনাল ইউজ, তার ব্যক্তিগত প্রয়োজন। আমরা জানি যে নর্মালি বিজনেসে কোন ট্রানজাকশনগুলো লিপিবদ্ধ করা হয়, যেগুলো হচ্ছে আমাদের এক্সটার্নাল ট্রানজাকশনগুলো। কিন্তু আমি বলছি যে সেপারেট এন্টিটির ধারণায় যখন বিজনেসে মালিক টাকা ইনভেস্ট করছে, তখন মালিক আর বিজনেস আলাদা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু মালিক কোনো টাকা ইনভেস্ট করলে এবং টাকা তুললে সেটাও কিন্তু একই রকমভাবে ইন্টারনালি লিপিবদ্ধ করা হয়। তেমন এখানে সেই জিনিসটাই ড্রয়িংসও আমাদের লিপিবদ্ধ করা হয়, তাহলে ওটা ক্যাপিটাল থেকে লেস হয়, মানে উনি যে ক্যাপিটাল ইনভেস্ট করে তার থেকেই মালিক যেটা তুলে নিচ্ছে সেটাকে আমরা ড্রয়িংস হিসেবে বলি। তাই ডেফিনেশনে সেটাই বলা হচ্ছে যে ইট ইজ দ্য অ্যামাউন্ট উইথড্রল অর গুডস টেকেন বাই দ্য প্রপাইটার বা ওনার ফর দ্য পার্সোনাল ইউজ। নিজের ব্যক্তিগত প্রয়োজনে কোনো টাকা উত্তোলন করলে অথবা পণ্য নিয়ে নিলে ব্যবসা থেকে যদি তুলে নিয়ে নিজের ব্যক্তিগত প্রয়োজনে, তখন সেটাকে ড্রয়িংস হিসেবে লিপিবদ্ধ করা হয়। তো বন্ধুটি বেসিক অ্যাকাউন্টিং কনসেপ্টের আলোচনা এই অবধি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আরও অনেক বিষয় আলোচনা করব। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড অল দ্য টপিকস প্রপারলি। সো স্টে টিউনড, কিপ ওয়াচিং, কিপ লার্নিং অ্যান্ড স্টে হ্যাপি। থ্যাংক ইউ।